চিঠি সবকিছু নিয়ে আমাদের দুদিনের আয়োজন একেবারে শেষ পর্বে আছি, পলিটিক্স প্লাসে আছি। নিশ্চয়ই চিঠি সংক্রান্ত রাজনীতি সেসব নিয়ে কথা বলবো, আপনারা ঠিকই ধরে নিয়েছেন। সবকিছু খুঁজতে খুঁজতে গিয়ে আমরা যেটুকু খুঁজে পেয়েছি, নিশ্চয়ই আমরা যদি ভুল হই দর্শক আপনারা আমাদেরকে ধরিয়ে দিবেন। বাংলাদেশে লিভিং রাজনীতি যারা এখন রাজনীতিতে সক্রিয় আছে তাদের চিঠিপত্রের সংকলন খুব একটা নেই বলা চলে, একটি এবং স্বৈরাচারের প্রেমপত্র বহুল আলোচিত একটি বই। নিশ্চয়ই বুঝতে পারছি আমরা হোসেন মোহাম্মদ এরশাদের কথা। তিনি তার স্ত্রীকে যে চিঠিগুলো লিখেছিলেন সেটাকে ঠিক চিঠি হিসেবে যদি আমরা ধরি তাহলে সেই চিঠিটার একটা বোধহয় অবমূল্যায়ন হয়। সে কারণেই সেটি একটি রাজনৈতিক দলিল হিসেবেও এখন বাজারে পাওয়া যাচ্ছে এবং সেটার প্রকাশক যাকে লেখা হয়েছিল তার চিঠিগুলোও তিনি মানে একজন সুনাগরিক, দায়িত্বশীল নাগরিক হিসেবে রাজনৈতিক দলিল হিসেবে চিঠিগুলো প্রকাশ করেছেন। যিনি প্রকাশ করেছেন বিদিশা সিদ্দিক, তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন দূর থেকে, তিনি স্টুডিওতে আসতে পারেননি। এবং এই বইটি সম্পাদনা যিনি করেছেন এবং যাকে আসলে উৎসর্গ করা হয়েছে সাংবাদিক মাসুদ কামাল, তিনি আজকে এই পরিচয়ে এই অনুষ্ঠানে এসছেন। স্বাগত জানাচ্ছি মাসুদ কামাল এই অনুষ্ঠানে। চিঠির সবকিছু নিয়ে আলোচনা করতে গিয়ে শেষ হয়েও হইল না শেষ, রাজনৈতিক চিঠি। এবং যেহেতু আজকে 14ই ফেব্রুয়ারি, তার সঙ্গে প্রেম বিলাতে গিয়ে একটি বই পাওয়া গেল বাজারে, সেটির সঙ্গে আপনার একটা যোগ আছে এবং আমাদের এই আয়োজনেও আপনার এই যুক্ত হওয়াটাকে আমরা কৃতজ্ঞতার সাথে আমরা নিচ্ছি। যদি সরাসরি বিদিশার কাছে যাই, বিদিশা, স্বৈরাচারের প্রেমপত্রের জন্য আনুষ্ঠানিক ধন্যবাদ। বিদিশা কি বলবেন? থ্যাংক ইউ মনীষা আমাকে ইনভাইট করার জন্য। ভ্যালেন্টাইন্স তো আসলে একটা কমার্শিয়াল বিষয় হয়ে গেছে না, অল ওভার দ্য ওয়ার্ল্ড, গ্লোবালি। এবং এই কমার্শিয়াল বিষয়ের একটু ঘুরে ভিতর দিয়েও কিন্তু আমরা যে এক্সপ্রেস করতে পারি ভালোবাসাটা, এটা দেখে ভালো লাগে যে ইয়াং জেনারেশন তারা সবাইকে গিফট দিচ্ছে, এক্সপ্রেস করছে ভালোবাসা ফেসবুকের মাধ্যমে বিভিন্নভাবে। কিন্তু আমাদের সময়টা, ওই সময়টা ছিল চিঠির যুগ। তখন আমাদের এই ভ্যালেন্টাইন ডে বা এরকম কোনো ডে স্পেসিফিক ছিল না। আমার কাছে তখন মনে হতো যে প্রতিদিনই ভ্যালেন্টাইন্স ডে। কিছুদিন অবশ্য কিছুদিন, যেহেতু বলে ভালোবাসা রাজনীতি, কিন্তু রাজনীতিটা আসলে ভালোবাসা ভিতরে রাজনীতি ঢুকে গেলে না, ভালোবাসাটা আসলে ভালোবাসা থাকে না। তারপরে কিছুদিন মানে কিছু বিদিশার জন্য কিছুদিন প্রতিদিন ভ্যালেন্টাইন্স ছিল, আর তারপরে যখন রাজনীতি ঢুকে গেল তখন ভ্যালেন্টাইন্স শেষ, তখন এটা হলো ভালোবাসার রাজনীতি হয়ে গেল। মানে ওটা কি রাজনীতিকে ভালোবাসছে নাকি ভালোবাসাকে ভালোবাসছে সেটা আর বিদিশা বুঝতে পারছে না। আমি তখন যিনি পাঠিয়েছিলেন যিনি চিঠি নিয়মিত দিতেন আমাকে, অসম্ভব রকম সারপ্রাইজ করতেন, তখন মানে উনি বলতে পারবেন আসলে যে উনি আসলে এতই এক্সপার্ট ছিলেন হয়তো বা এই বিষয়ে। আমরা তো ভোলা ভালা মানুষ ছিলাম, এসেছিলাম তখন। ভোলা ভালা বিদিশাকে চিঠি লিখতেন, কে লিখতেন চিঠি? মানে আমরা একটু পরিষ্কার হতে চাই, দর্শক যারা দেখছেন অনেকে হয়তো বুঝতে পারছেন না। বিদিশা সাবেক স্বামী, যিনি আমার ছেলের বাবা, এরিকের বাবা, হোসেন মোহাম্মদ এরশাদ। তো তখন আমি প্রতিটা দিন, যেমন আমার ঘুম ভাঙতো শীতের সময়টায়, যে ভেজা রুমালের শিউলি ফুল আমাকে উনি এসে দিয়ে যেতেন সকালে। এই জিনিসগুলো আসলে নেই লাইফে, এখন নেই। কিন্তু আমি যেটা আমি যখন রিকল করি, হঠাৎ করে শিউলি ফুল জিনিসটা আমি খুবই ভালোবাসি। মাঝে মধ্যে শিউলি ফুল দেখে এখন রাগও উঠে যায়, কিন্তু আবার ভাবি না, ফুলের কি দোষ, যে প্রতারণা করেছে সে তো প্রতারক। কিন্তু সেই সময় সেই চিঠিগুলো নিশ্চয়ই আপনাকে বা সেই হঠাৎ সারপ্রাইজ করে দেওয়াটা, সেটাকে এক ধরনের তৃপ্তি তো নিশ্চয়ই দিয়েছে, আর সেটা তো নিশ্চয়ই একটা কোনো জোর আছে। কি বলবেন বিদিশা?
নিশ্চয়ই, কারণ আমি হয়েছে কি, আমি এমন একটা মানুষ, আমি আই লুক ফরওয়ার্ড, আই গো ফরওয়ার্ড, আমি পিছে দেখি না। কারণ ওনারা আমার সাথে যারা প্রতারণা করেছে, এই পলিটিক্স, রাজনীতি যখন ভালোবাসার ভিতরে ঢুকানো হলো, পুরো জিনিসটা আপনারা দেখেছেন সবাই মিলে আপনাদের মিডিয়ার কল্যাণে, সবাই বুঝেছে যে একের পর এক কেস দেওয়া হলো আমাকে। আমার বাচ্চা যে একজন স্পেশাল চাইল্ড এরিক, এই বাচ্চার জন্য 2 বছর আমি কিন্তু আমি জেল থেকে বের হওয়ার পরে জেল, রিমান্ড, এগুলো তো হলোই, এরপরে আমাকে যখন বাচ্চা দেখতে দেওয়া হবে না, হ্যাঁ, 2 বছর ধরে যে আমি যে ফাইটটা করলাম, কোর্টে 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 দৌড়াদৌড়ি করলাম, কোর্টের ভিতরে ওনাদের পার্টির মহিলা পার্টি কর্মী দিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো, মানে কি অসম্ভব যন্ত্রণা, যে কষ্ট, এগুলোর পিছিয়ে আমি যখন দেখি হাসি, না এগুলো ভালোবাসা, তো সবই ভালোবাসা, কারণ আমি যে আমার ছেলেকে ভালোবাসি, তো হ্যাঁ, এটার পিছিয়ে যে লড়াইটা করেছি। এই ছেলে যখন আমাকে ফোন করে এখন বলে যে মা, ভ্যালেন্টাইনে তোমার জন্য একটা লাভ, ছোট্ট একটা হার্ট শেপের একটা কিছু নিয়ে আসছে, বা একটা মাগ নিয়ে আসছে আমার জন্য, তখন আমি ওনাকে মাফ করে দিই। আমি একটু বিদিশার কাছে জানতে চাই, স্বৈরাচারের প্রেমপত্র, মানে যেটা নিয়ে আমরা আসলে কথা বলতে চাই আজকের ওই আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ জায়গাটুকু, স্বৈরাচারের প্রেমপত্র লিখেছিলেন 230-এর উপরে ছিল মনে হয়, 30 বা 37 এরকম। সারা জীবনে কি এই মাত্র 230টা চিঠি আপনি পেয়েছেন, নাকি এর চেয়ে বেশি ছিল? আর সারা জীবনে বলতে গেলে আমি বলছি যে হুসেইন মোহাম্মদ এরশাদের থেকে আমি সব চিঠি, এটাই আর কি, মূলত ম্যাক্সিমাম চিঠি যখন উনি জেলখানায় যখন ছিলেন, তখন উনি চিঠিগুলো আমাকে পাঠিয়েছেন। এর ভিতরে রাজনীতি আছে, যে ওনাদের যে জোট করার চেষ্টা করেছিলেন ওই সময় বিএনপির সাথে, তারপরে হচ্ছে শেখ হাসিনা বর্তমান প্রধানমন্ত্রী, তখন ওনারা ক্ষমতায় ছিলেন, ওনাকে জেলে দিলেন, যে কি পরিমাণে ওনাদেরকে তখন ওনাদের বিরুদ্ধে যে মানে জেলখানা থেকে আসলে সবগুলো চিঠি, এবং তিনি যখন জেলে ছিলেন, হাজী বারেকের 5ম তলায় একটা বিল্ডিং, সেখানে গিয়ে দেখা করতেন, এক ছাদ থেকে আরেক ছাদে অভিনব পদ্ধতিতে আপনাদের এই চিঠি যোগাযোগ দেখা দেখি হতো। একই পদ্ধতিতে খালেদা জিয়ার শাসন আমলে তিনি জিনাত, নীলা চৌধুরী, এদের অনেক অন্যদেরও চিঠি লিখেছেন, দেখা করেছেন, এটা তো আপনি জানতেন নিশ্চয়ই, পরে আপনার লেখাতেই আমি পড়েছি বিদিশা। পুরনো ঢাকার যে জেলখানার, যে পুরনো যে জেলখানা, তার উল্টো দিকে যে পুরনো বিল্ডিং ছিল, একটা 5 তলা 7 তলা, ওই বিল্ডিং এর হাজী সাহেবের একটা হাজী বারেক, হ্যাঁ উনি মারা গেছেন ভদ্রলোক, ওনার বাড়ির প্রতিদিন সকালে শুরু হতো সূর্য ওঠা, 5 তলা বেয়ে ওঠা, আর সেই সূর্য ডোবার পরে যখন এসে সাহেব রুমে যখন চলে যেতেন, আর বাইরে সেই উঠোনটুকু যেখানে উনি বড়ই গাছ, পেয়ারা গাছ লাগিয়েছিলেন, ওই জায়গাটা যখন বসতেন না, সূর্য ডুবলে তো ভিতরে চলে যেতে হয় রুমে, আমি তখন আবার নেমে পড়তাম, আবার ঘুম থেকে উঠে প্রতিদিন আবার সকালবেলা আমি নিজে গাড়ি চালিয়ে আবার ওখানে যেতাম, মানে তখন ছিল এটা আমার একটা রুটিন ওয়ার্ক, সেটা ছিল প্রেম, নিঃস্বার্থ প্রেম, নিঃস্বার্থ ভালোবাসা। আচ্ছা, আমরা একটু যে বিদিশার কথা শুনছিলাম, বিদিশা একটু থাকবেন আমাদের সঙ্গে, মাসুদ কামাল আছেন, এই বইটা আসলে যিনি সম্পাদনা করেছেন, আমরা এটাকে রাজনীতির একটা দলিল হিসেবে দেখছি, সাংবাদিক হিসেবে আপনি বইটির মূল্যায়ন কিভাবে করছেন? আর একেবারে ব্যক্তিগত প্রেমপত্র আমরা পড়তে গিয়ে দেখি একটা অন্য ক্যারেক্টার উঠে আসে, সেটাও যদি একটু বলেন। এটা দুটো জিনিস আসলে দর্শকদের একটু জানিয়ে রাখতে চাই, বইটা কিন্তু উৎসর্গ করা মাসুদ কামালকে। না আসলে এই শেষের প্রসঙ্গটা যখন বলেন, এটাকে আগে বলি। আসলে বিষয়টা হয়েছিল কি, বইটা সম্পাদনার সময় আমি একটু সরাসরি জড়িত ছিলাম, এবং জড়িত থাকার পর এটা নিয়ে অনেকের বিতর্ক ছিল। আপনি জানেন বিদিশার বাবাও একজন কবি লেখক, তো ওনাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল এই ধরনের একটা আপনার কেবলমাত্র চিঠিগুলি নির্ভর করে একটা বই লেখা কতটুকু ঠিক হবে না হবে। তো বিদিশার সাহসী মানুষ, উনি বললেন যে এগুলো আমি লিখতে চাই। চিঠি কিন্তু আরো অনেকগুলি ছিল, তো এইটার মধ্যে আপনার যে বৈশিষ্ট্যগুলি, যে চিঠিগুলি এখানে আসলে আনা হয়েছে, এর ম্যাক্সিমামই কিন্তু ম্যাক্সিমাম না, সবগুলি আসলে তখন ওই সময়টাতে আপনার এরশাদ সাহেব জেলে ছিলেন, এবং বিদিশার সঙ্গে তার একটা সম্পর্ক হয়েছিল। হওয়ার পর বিদিশার সঙ্গে তখন তার মানে ওখানে উনি যাইতেন নিয়মিত, যাওয়ার পর ওই সময় চিঠিগুলি লেখেন, এবং এই সবগুলি চিঠিগুলি আপনি যদি পড়েন, ধারাবাহিকভাবে পড়েন, ডেট অনুযায়ী পড়েন, তাহলে ওই সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কি চলছিল, এবং সেই চলার সেই রাজনীতিটাকে এরশাদ কিভাবে দেখছেন,
সেটা ছিল, এটা একটা আমি বলবো একটা এটা কাইন্ড অফ উইন্ডো আর কি, এভিনিউ হিসেবে বলতে পারেন, যে এটা পড়লে কিন্তু আপনি ওই সময় রাজনীতিবিদ, রাজনীতি এবং বিভিন্ন পলিটিক্যাল ক্যারেক্টার সম্পর্কে এরশাদের চিন্তাগুলি কি সেটা কিন্তু এখানে এসেছে। ফাঁকে ফাঁকে বিশাল তার প্রেমটা উনি দেখিয়েছেন, যেমন প্রায় প্রতিটা চিঠি উনি শুরু করেছেন মাই লাভ দিয়ে। সেটা আমরা বিদিশাকে জিজ্ঞেস করেছি, আগেও জিজ্ঞেস করেছি যে উনি তাকে মাই লাভ বলেই ডাকতেন। আমরা যদি একটু এই চিঠির একটা বড় জায়গা ছিল যে উনি প্রেমের মধ্যে একটা রাজনীতি, মানে মাই লাভের অংশটিকে একটু বিদিশা বলবেন নাকি? বিদিশা মাই লাভ বলে ডাকতেন। তখন যখন প্রেমিকা ছিলাম, হ্যাঁ, মাই লাভ, মাই ডার্লিং, উনি ইংলিশ, সবসময় ইংলিশে কথাবার্তা বলতেন, পছন্দ করতেন ওই সময়টা। আমরা একটু জানি, মানে এরশাদের লেখা চিঠির মধ্যে অনেক জায়গায়, মানে চিঠিতে একরকম, আবার আমরা যখন নাকি রাজনীতিটা তখন দেখছিলাম তখন আরেক রকম। আমি ওই যে মাই লাভের একটা চিঠি থেকে বিদিশা একটু পড়ে শোনাতে চাই। মাসুদ কামাল স্টুডিওতে আছেন, আপনি আছেন একটু দূরে। হোসেন মোহাম্মদ এরশাদ লিখছেন, মাই লাভ, এইমাত্র তোমার সবকটি চিঠি আমি শেষ করলাম, বারবার পড়লাম। আমি খুবই খুশি যে তুমি আজমির গিয়েছিলে। তোমার ভাগ্যই তোমাকে সেখানে নিয়ে গিয়েছে, সে কারণেই তোমার সঙ্গে সেই পবিত্র মানুষটির দেখা হয়েছে। আমি নিশ্চিত তিনি যা বলেছেন তা সত্যি সত্যি ফলবে আমাদের জীবনে। যে সন্তানটির জন্ম হতে যাচ্ছে সেটি ভালোবাসার ফল, লোভের নয়। আমরা দুজনেই এটা চেয়েছি, মহান আল্লাহ আমাদের প্রার্থনার জবাব দিয়েছেন। অনেক লম্বা চিঠি, আমি পুরোটা পড়ব না। বিদিশা আগেই দর্শক আপনাদেরকে পরিষ্কার করেছেন, সবগুলো চিঠি ইংরেজিতে লেখা, এবং বিদিশা এই ইংরেজি চিঠিটা বইতে তিনি উল্লেখ করেছেন, মানে বইতে ছেপেছেন, পাশাপাশি এটার বাংলা অনুবাদটা দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে বিদিশার কিছু নিজস্ব মন্তব্য। এই যে চিঠিটা আমি পড়ছিলাম তার একটা অংশ একটু পড়ে শোনাতে চাই আপনাদের জন্যে। হোসেন মোহাম্মদ এরশাদ, যিনি বর্তমান সরকারের সঙ্গে, মানে আমরা যেটাকে বলছি যে বিরোধী দল হিসেবে তার দল আছে সংসদে, কিন্তু আমরা সহযোগী বিরোধী দল হিসেবেই আমরা বলছি, একটা ভিন্ন রকম কেমিস্ট্রিতে আছে। হোসেন মোহাম্মদ এরশাদ লিখছেন, আওয়ামী লীগ হচ্ছে দেশের সবচেয়ে ঘৃণিত রাজনৈতিক দল। যত অর্থ এবং অস্ত্রই ব্যবহার করা হোক না কেন, তা তাদের ক্ষমতায় ফিরিয়ে আনতে পারবে না। অন্য সকল রাজনৈতিক দল সম্মিলিতভাবে তাদের এই অস্ত্রকে মোকাবেলা করবে। তাছাড়া দেশের মানুষ ইতিমধ্যে আওয়ামী লীগকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এই বাক্যটির পরে বিদিশা এই বইতে নিজের কথা তিনি লিখছেন, এটা একটু বড় বড় হরফে বিদিশার নিজের মন্তব্য। আওয়ামী লীগ ও শেখ হাসিনা সম্পর্কে এটাই আসলে এরশাদের মনের কথা। কেবল ওই চিঠিতেই নয়, পরে বিভিন্ন সময় এসব নিয়ে তার সঙ্গে আমার কথা হয়েছে। আমি দেখেছি এই দল ও তার নেত্রী সম্পর্কে কথা বলতে গিয়ে কিভাবে ঘৃণায় তার চোখ মুখ কুঁচকে যেত। কেবল হাসিনাই নয়, জাতির পিতা সম্পর্কে এরশাদের মন্তব্য ছিল কুৎসিত। এরশাদ মনে করত ভারতের তাবেদারি করার জন্য ভারতের সাহায্য নিয়ে এই দেশটিকে স্বাধীন করা হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিব নাকি দেশটিকে ভারতের করদ রাজ্যে পরিণত করে ফেলেছিল। এসব কথা এরশাদই পরবর্তী সময় আমাকে বলেছে। এটি বিদিশার অভিজ্ঞতা থেকে বিদিশা তার চিঠির ফুটনোট হিসেবে পাশে লিখেছে, এবং সেটা এই বইতে ছাপা আছে। বিদিশার কাছ থেকে আরও শুনবো। আমাদের সঙ্গে মাসুদ কামাল আছেন। মাসুদ কামাল নিশ্চয়ই এই বইয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলবেন। একটা ছোট্ট বিরতিতে যাব। চিঠির সব কিছু নিয়ে কথা বলছি। শেষ আয়োজন পলিটিক্স প্লাসের পর্বে আছি। রাজনীতি, স্বৈরাচারের প্রেমপত্র নিয়ে আলোচনা।
আমি জানি না বিদিশা সিদ্দিক যখন নাকি হোসেন মোহাম্মদ এরশাদের স্ত্রী ছিলেন তখন এরকম করে গান গেয়েছেন কিনা যে চিঠি দিও প্রতিদিন, কিন্তু জেলখানায় যখন ছিলেন তিনি প্রায় প্রতিদিনই চিঠি লিখতেন। 230টির চিঠির কথা বিদিশা নিজেই বললেন। তার বেশিরভাগই এই বইতে আছে এবং আসল চিঠিগুলো তার লকারে আছে এবং অনেক যত্নে আছে, সেরকম কথা বিদিশা আমাদেরকে জানিয়েছেন। বিদিশার আমাদের সঙ্গে আছেন আজকের এই আয়োজনে পলিটিক্স প্লাস। আমরা চিঠির সব কিছু নিয়ে আলোচনা করছি। স্টুডিওতে সরাসরি আছেন মাসুদ কামাল, এই বইটির যিনি সম্পাদনা করেছেন সাংবাদিক মাসুদ কামাল, এবং এই বইটি বিদিশা যাকে উৎসর্গ করেছেন। আমরা বিদিশা কথা বলছিলাম, নিশ্চয়ই বিদিশা শুনতে পাচ্ছেন আমাদেরকে। আমরা একটা চিঠির অংশ পড়ে শোনাচ্ছিলাম। একটা জায়গায় হোসেন মোহাম্মদ এরশাদ যেটা লিখেছেন আমি একটু পড়তে চাই, সেই জায়গায় আপনার নিশ্চয়ই বক্তব্য আছে বিদিশা। এখানে বলা হচ্ছে যে আমাদের লাঙ্গল কেস এখন ইলেকশন কমিশনে, পরবর্তী শুনানি আগামী রবিবার। আল্লাহ চায় যে লাঙ্গল আমাদের হোক, তবে আমি এবারে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো কিনা সেটা বলা কঠিন। আমাদের কাছে প্রমাণ আছে আমি অপরাধী ছিলাম না, এটা ছিল একটা রাজনৈতিক রায়। আমাকে নির্বাচন থেকে সরিয়ে রাখতে প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী এরা মিলে এটা করিয়েছে। তারা আল্লাহতে বিশ্বাস করে না। এই লাইনটির পরে বিদিশা নিজেই লিখেছেন এই বাক্যটিতে, সে ইংরেজিতে লিখেছেন দে ডোন্ট বিলিভ ইন আল্লাহ। চিঠির এই জায়গাটুকু আমি এখনো যখন পড়ি শিউরে উঠি। ধর্ম সম্পর্কে আমার জ্ঞান খুবই কম। সত্যিকার অর্থে বলতে গেলে গত 13-14 বছর ধরে ইসলামের সঙ্গে আমার পরিচয়। এর আগে তো আমি খ্রিস্টান পরিবারে বিদেশি পরিবেশে ছিলাম। ইসলাম সম্পর্কে আমার এই অল্প সময়ের অর্জিত জ্ঞানে আমি যতটুকু বুঝি, কাউকে এভাবে নাস্তিক বলাটা উচিত নয়। কার মনে কে আছে, কে আল্লাহকে কতটুকু বিশ্বাস করে তা কেবল আল্লাহই বলতে পারবেন। অথচ এরশাদ দেশের শীর্ষস্থানীয় 3 ব্যক্তি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি সম্পর্কে অবলীলায় সার্টিফিকেট দিয়ে দিল তারা নাকি নাস্তিক, আল্লাহতে বিশ্বাস করে না। কি বিস্ময়কর উদ্ধত। আবার শুনি এই লোকই নাকি ইসলামকে রাষ্ট্রধর্ম করার ক্রেডিট নাই। সত্যি আজব এই দেশের রাজনীতি, আজব এই দেশের রাজনীতি। বিদিশা, আপনি লিখেছেন আওয়ামী লীগ এবং এরশাদ সম্পর্কে, এটাই তার মনের কথা এবং আপনার অনেকগুলো ব্যাখ্যাই আমি পড়ে শোনালাম। আর কিছু যোগ করবেন কিনা? নিশ্চয়ই নিশ্চয়ই। ওই সময়টা তো মনের কথা, ধরেন তখন মনের মানুষের সাথেই উনি বলতেন। সো উনি জেলখানায় ছিলেন, জেল থেকে তো ওনার রাগ, দুঃখ, অভিমান, ক্ষোভ থাকতেই পারে আওয়ামী লীগের উপরে, তাই না? কিন্তু পরে দেখা গেল যে রাজনীতিটা আসলে অনেক 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 বিশাল একটা বড় ব্যাপার। এটা তো পরে বোঝাই গেল, মানে অন্তরে এক মুখে আরেক করতে হয়। রাজনীতির জন্য সেই জাতীয় পার্টি কিন্তু আবার সেই আওয়ামী লীগের সাথে এক হলো। এখন তারা আছে ক্ষমতার জন্য, তাই না? এই না যে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না জাতীয় পার্টি ছাড়া, এটা একদম আমি মনে করি এটা ভুল ধারণা। কারণ তাদের কি কন্ট্রিবিউশন আছে, তারা ক্ষমতায় আছে, তারা কি করেছে? নাথিং। তারা এখন রাজনীতির কারণে দেখা যাবে যে ভবিষ্যতেও হয়তোবা জাতীয় পার্টিকে লাগবে, জাতীয় পার্টি আর আওয়ামী লীগই আবার থাকবে। আবার যখন আবার কোনো কারণে যদি আলাদা হয়ে যায় আবার গালিগালাজ হতে পারে। সো রাজনীতি শেষ বলে কোনো কথা নেই। মানে আমি আসলে বিদিশা জানতে চাই যে কিসে চমৎকৃত হয়েছেন, এরশাদের চিঠিতে নাকি অভিনয়ে? অভিনয়টা কিন্তু মনীষা আমি ধরতে পারিনি যতক্ষণ আমি ওনার সাথে ছিলাম। উনি এত ভালো বড় অভিনেতা, কিভাবে ধরবো? দেখেন, আপনারা তো ছিলেন তখন ওই সময়টা, আমার বিপদের সময় পাশে ছিলেন। যে আমি অসুস্থ, আমি শিকদার হসপিটাল থেকে আমি উঠে বাসায় পালিয়ে চলে এলাম, পুলিশ দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। আমি নিজে গাড়ি চালিয়ে বাড়ি চলে এলাম। রাতের বেলা আমি ঘুমোলাম ওনার সাথে একই ঘরে একই বিছানায়। তারপরে সকালবেলায় উনি আমাকে নিজে হাতে চা বানিয়ে দিলেন, নাস্তা দিলেন এবং বললেন আমি একটু অফিসে যাচ্ছি, আমি 12টার মধ্যে বাসায় চলে আসবো, বাসায় এসে আমি তোমার সাথে লাঞ্চ করব। এটা ছিল ওনার সাথে আমার শেষ কথা। এই কথাটা আমি অলমোস্ট এভরিডে মনে করি। আমার মনে পড়ে, অনেক কাজের মাধ্যমে আমাকে মনে করিয়ে দেয় যে এত ভালো নিখুঁত অভিনেতা আমার মনে হয় না এই পৃথিবীতে আছে। আমি তো নিজে প্রচুর মুভি দেখি, প্রচুর মুভি দেখেছি, কিন্তু আমি এত ভালো অভিনেতা আমি দেখিনি। যে উনি নিজের ওয়াইফকে ঘুমিয়ে রেখে, বলতে গেলে বিছানায় রেখে, উনি পুলিশ ডেকে নিজে 7,000 টাকা দামের একটা মোবাইল সেট ওনার, উনি নিজেকে
বিদিশা থাকবেন আপনি আমাদের সঙ্গে। আমরা এই বইটির যে ডকুমেন্ট, মানে আমরা বলছি যে সাংবাদিকদের জন্য এটা একটা বড় তথ্যবহুল একটা বই, একজন সাংবাদিক হিসেবেও সম্পাদনা করেছেন। আমি এই বইটির গুরুত্ব নিয়ে একটু আপনার কাছ থেকে শুনতে চাই মাসুদ কামাল। হ্যাঁ, এটা আসলে মানে দেখেন আমাদের দেশের রাজনীতির এখন যে অবস্থা, এখন কিন্তু এরশাদ একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। এরশাদকে নেওয়ার জন্য অনেকে অনেক রকম চেষ্টা করে এবং এটা গত কিছু এটা ওনাকে মানে ওনাকে ক্ষমতা থেকে সরানোর পরের থেকে এই চেষ্টা কিন্তু চলছে। কিন্তু এই লোকটা আসলে কেমন, মানে এত কাছে থেকে, ও তো তাকে কাছ থেকে দেখেছে এবং সে তার মনের কথাগুলি তখন কিন্তু ওর কাছে লিখেছে। এবং আমি যতটুকু জানি ওই সময় উনি অনেকগুলো চিরকুটও কিন্তু লিখতেন বিভিন্ন পলিটিক্যাল লিডারদের, ওনার দলের লোকদেরকে, সেগুলো এই চিঠির সঙ্গে আসতো। বিদেশের দায়িত্ব ছিল। এই চিঠিটা বিদেশে নিশ্চয়ই আমার সঙ্গে একমত থাকবেন। এই চিঠিতে প্রায় অনেকবার খন্দকার মাহবুব কে এম লেখা, মানে যিনি এরশাদের আইনজীবী ছিলেন তখন, এখন বেগম খালেদা জিয়ার আইনজীবী হিসেবে লড়ছেন জেলে থাকতে। মাসুদ কামাল। হ্যাঁ, এই কে এম কে নিয়ে কিন্তু আরো কিছু কাহিনী ওনার, মানে বিদেশের যে আরেকটা বই আছে সেই বইয়ের ডিটেইল আপনি পাবেন, জানো ওখানে দেখবেন যে কে এম এর ভূমিকাগুলি কি ছিল, খন্দকার মাহবুবের ভূমিকাগুলি কি ছিল, এগুলো ডিটেইল আছে ওনার সঙ্গে, ওনার ওয়াইফের সম্পর্ক এবং বিদেশের সঙ্গে খন্দকার মাহবুবের সম্পর্ক এবং কিছু ঝামেলা টামেলা, এগুলো ওখানে পাবেন আপনি। বাট আমি বলতে চাচ্ছি এই বইটার কথা। এই বইটাতে আসলে মানে একজন লোক অকপটে তার কর্মকাণ্ডের কথা বলতেছে এবং সেই কর্মকাণ্ডগুলো দেখলে পর বুঝলে পর, এখন যখন সেই বৃদ্ধ লোকটাকে আমরা চোখের সামনে দেখি তখন আমাদের কাছে ওই লোকটার জন্য আসলে এক ধরনের ঘৃণা হয়, এক ধরনের করুণা হয়। তার কথা থেকে কিন্তু উঠে আসে এখানে যে কথাগুলি বলা হয়েছে, উনি কিভাবে দেখতেন এই পলিটিক্সটাকে, উনি কিভাবে এই কাজগুলি করতেন। উনি জেলখানায় বসে, এই চিঠিতে পাবেন, একটা চিঠিতে আছে যে উনি বিদেশিকে বলতেছেন তুমি আমাকে একটা মোবাইল পাঠাও। মোবাইল সেটটা কিভাবে পাঠাবেন এবং মোবাইল সেটের উনি নাম্বারও দিয়ে দিচ্ছেন, নোকিয়া কি 6226। সেই মোবাইলটা কিভাবে পাঠাতে হবে, এই খন্ড খন্ড করে ভাতের ভিতরে ঢুকে পড়ে। এখন আমার কথা হলো কি, ঠিক আছে ওনাকে জেলে গিয়েছিল, উনি তো একটা প্রেসিডেন্ট না, একটা প্রেসিডেন্ট ছিলেন। তো উনি যখন এই ধরনের এই লেভেলের লোক একজন, উনি যখন এই সমস্ত আইন ভঙ্গ করেন, আইন তো এটা তো বেআইনি কাজ উনি করেছেন না, উনি তো বেআইনি কাজ করেছেন। তো এই ধরনের কাজ যখন এই সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ করেন তখন কিন্তু রাজনীতির উপর, কেবল ওনার উপর না, কিন্তু টোটাল রাজনীতির উপর মানুষের মনে কিন্তু এক ধরনের ঘৃণার জন্ম হতে পারে। এখন এই দেশের মানুষ যদি রাজনীতির প্রতি ঘৃণা নিয়ে চলতে থাকে, এটা তো দেশের জন্য ভালো না। রাজনীতিবিদদের কথা নয়, বাদ দেন আপনি। তো এই ধরনের অনেক ছোট ছোট বিষয়, কিভাবে টাকা উনি আনবেন, এই টাকাটা তোমার টাকা হিসেবে বলবে, হ্যাঁ আমি টাকা দিচ্ছি, এটা তুমি বলবে তোমার টাকা, এগুলি কি? এগুলি তো বৈধ কাজ না, এগুলি তো স্বাভাবিক কাজ না, এবং এই লেভেলের একজন লোকের কাছ থেকে তো আরো স্বাভাবিক কাজ না। তো আমি এই ধরনের অনেক কথা আছে যেগুলো নাকি আসলে মাসুদ কামাল, আমার মনে হয়েছে যে এই বইটি প্রকাশ হওয়ার পরে আরেকটু ব্যাপক আরেকটু প্রচার দরকার। আমরা যারা সাংবাদিকতা করি, রাজনীতি নিয়ে রিপোর্ট করি, কিন্তু সে কোথায় জানি একটু আটকে আছে মনে হয়, সবাই জানি না, রাজনীতিবিদদেরও আসলে জানা উচিত এই বইগুলো, এই বইটা পড়া। আমি মনে করি সাংবাদিকতা যারা করেন, যারা রিপোর্টিং করেন, পলিটিক্যাল রিপোর্টিং যারা করেন, তাদের জন্য এই বইটা একটা মূল্যবান দলিল হিসেবে থাকতে পারে। এখানে কিন্তু কোনো বানানো কোনো শব্দ নেই, একদম নাই, এবং হুবহু চিঠিগুলো দেয়া আছে। চিঠিগুলি নিয়ে যদি কারো সন্দেহ থাকে, সেটা না থাকার যত সুযোগ আছে, সেজন্য অনুবাদে কোনো ভুল থাকতে পারে, সেটাও যদি না হয়, যেন পাঠকরা মিলিয়ে নিতে পারে। এই জন্য এমন ভাবে এটা সেট করা হয়েছে যে এক চিঠিটা বাম পাশে, ডান পাশে বাংলা অনুবাদটা করেছে, দু ধরনের পাঠকের জন্য কিন্তু আছে। এবং খুব কিছু ফানি ব্যাপার আছে এখানে, কিন্তু রসালো ব্যাপার আছে, অনেক মজার। আমি এটা ইন্টারেস্টিং করে বলি, এরশাদ সাহেব জেনারেল ছিলেন না, ওরা ইংরেজিও খুব খারাপ। আপনি সেই বইটির সম্পাদক হিসেবে এটা বলতেই পারেন। আমি এই অনুষ্ঠানের উপস্থাপক, নিশ্চয়ই এটাতে মন্তব্য করা আমার ঠিক হবে না। বিদিশা জানেন বাকিটা। তিনি তার স্ত্রী, তাকেই লেখা এই চিঠিগুলো, এবং তিনি একজন সচেতন নাগরিক হিসেবে পরে মনে এটার একটা ঐতিহাসিক ভ্যালু আছে সেটা ভেবেই তিনি এটা প্রকাশ করেছেন। আমরা বিদিশার কাছে আরো শুনবো। মাসুদ কামাল আমাদের সঙ্গেই আছেন। একটা ছোট্ট বিরতি।
চিঠির সবকিছু নিয়ে আমরা একেবারে শেষ ভাগে গত দুদিন ধরেই আমাদের এই আয়োজন। আমরা বলছি জোড়া প্রেম দিবস, বাংলায় পয়লা ফাল্গুন মানে বাংলাদেশের ভালোবাসার দিবস এবং আন্তর্জাতিক ভালোবাসা দিবস একসাথে করে জোড়া প্রেম দিবসের জন্য আমাদের এই আয়োজন। চিঠির সঙ্গে ভালোবাসা প্রেমের যে যোগাযোগ আছে সেটা খুঁজতে গিয়ে আমরা অনেক কিছু পেয়ে গেছি। খুঁজতে খুঁজতে আমরা স্বৈরাচারের প্রেমপত্র পেয়েছি এবং রাজনীতির নিয়ে আলোচনা করছি। এই পর্বে আমাদের সঙ্গে মাসুদ কামাল আছেন স্টুডিওতে এবং সরাসরি যুক্ত হয়েছেন অনেক দূর থেকে বিদিশা সিদ্দিক। আমরা বিদিশার কাছ থেকেও শুনছি এই বই নিয়ে। আমরা যে জায়গায় ছিলাম যে এই বইটি একটু ঐতিহাসিক দলিল হিসেবে থেকে যাবে, মাসুদ কামালও বললেন। আমার একটু বিদিশা একটু আপনার কাছে জানতে ইচ্ছা করে যে এই নানান কিছু যাই বলি, প্রেম বলি, রাজনীতি বলি, অভিনয় বলি এবং আপনার নানান অভিজ্ঞতার কথাও টুকটাক একটু আমাদেরকে বললেন, কেউ কি টপকাতে পারবে? এবং আমরা অনেক রাজনীতিবিদদের রাজনীতির কি বলবো, তাদের যে গুণ সেটা নিয়ে, তাদের যে বড়ত্ব সেটা নিয়ে অনেক কথা বলি। সবকিছু কি এরশাদ কে কেউ টপকাতে পারবে কিনা? ওনার থেকে বড় রাজনীতিবিদ আসলে আমি বললাম তো, উনি যদি এই ভালোবাসা মহিলার চ্যাপ্টার সব বাদ দিয়ে শুধু রাজনীতি করতেন আজকে হয়তো উনিই ক্ষমতায় থাকতেন। আমি তাই মনে করি। ওনার কিন্তু দেওয়ার অনেক কিছুই আছে, অনেক কিছু উনি দিতে পারতেন, দিয়েছেন, এই না যে উনি দেননি, উনি অনেক কিছু দিয়েছে। আপনি উত্তরবঙ্গে যান দেখবেন এখনো যে উনি যে রাস্তাঘাট যেগুলো করে রেখেছেন, হ্যাঁ ওখানে ওগুলোর কোনো মানে ওই ফিনিশিং আর এই ফিনিশিং এখন আপনি পাবেন না। কিন্তু ভালো কাজের প্রশংসা করার দিক দিয়েও কিন্তু আমি কিন্তু কার্পণ্য করব না যে ভালো কাজগুলো উনি করেছেন। মানে আচ্ছা, আমরা একটু মাসুদ কামালের কাছে একটু শুনি। না, এই জায়গাটার সঙ্গে কিন্তু এই জায়গাটা আমি কিন্তু ওর সঙ্গে একদমই একমত না। যে উনি যেটা বলার চেষ্টা করছেন যে এরশাদ সাহেবের যদি নারী ঘটিত বিষয়গুলো না থাকতো তাহলে খুব ভালো উনি খুব ভালো রাজনীতি না, এটা একেবারে বিদেশে জাস্টিফাই করার চেষ্টাও করেছেন যে এখনো রাজনীতিতে তাকে নিয়ে যে টানাটানি হয় এর চেয়ে বড় আর রাজনীতিবিদ কে হতে পারে। এটা অন্য অর্থে কিন্তু মানে এটা হলো কি, এটা আমাদের দেশের রাজনীতির জন্য এটা একটা বেদনাদায়ক অধ্যায়। কিন্তু এটাও ঠিক যে এর মধ্যে এই সমস্ত লোক রাজনীতিতে থাকাটাও কিন্তু আমাদের জন্য একটা পেইনফুল ব্যাপার। কারণ আমি অন্য ব্যাখ্যায় আমি যাচ্ছি না, এই জন্য আমরা কি দেখছি সেই ব্যাখ্যাও যাচ্ছি না। আপনি যদি বইটা দিয়ে তাকান, আমি বইটা যদি সীমাবদ্ধ থাকি, এই বইটা সম্পাদক হিসেবে আপনি এসেছেন, আমি যদি এখন যদি এটুকু নিয়ে আলোচনা করি, এই বইয়ের মধ্যে আছে এরশাদ কিন্তু বলেছেন যে উনি এই সমস্যাগুলো তুমি মেটাও, টাকা পয়সা আমার যা আছে আমি লন্ডন যে ওখানে থাকতে পারবো। তো উনি লন্ডন যে থাকবেন, অনেক টাকা পয়সা ওখানে আছে, কিভাবে থাকে তার ব্যাখ্যা ভিতরে দিয়েছে। লন্ডনে কতগুলি বাড়ি আছে, 18 কতগুলি বাড়ি আছে, কোন বাড়িটা কার নামে দেওয়া আছে, এগুলো সব বিষয় পরে উনি ব্যাখ্যা করেছে। তো আমার প্রশ্ন হলো যে রাজনীতিবিদ ওই সময় কথা বলছি, যে রাজনীতিবিদ ওই সময় তার দেশে বাইরে এতগুলি বাড়ি টাড়ি থাকে, যে রাজনীতিবিদ সামান্য একটা মোবাইলে পাওয়ার জন্য সে প্রচলিত আইন ভঙ্গ করে, যে আইনটা একসময় সেই আইনের সর্বোচ্চ পর্যায়ে উনি ছিলেন, তো সেই ব্যক্তি মানে ওনার তো বেসিকটাই তো দুর্নীতিপরায়ণ ব্যক্তি একজন। উনি তো বেসিক্যালি একজন মানে উনি দুর্নীতিপরায়ণ কেবল প্রেমের ক্ষেত্রে তা কিন্তু নয়, উনি তো একটা আপাদমস্তক একটা দুর্নীতিগ্রস্ত ব্যক্তি। তো সেই লোক কেবল নারীটুকু বাদ দিলে বাকিটুক দিয়ে দেশের উন্নতি করবেন, বিশেষ যে কথা বলে এটা হয়তো ওনার পুরনো প্রেম থাকতে পারে, সেই কারণে হতে পারে, এটা আমি বলতে পারবো না। কিন্তু এটা আসলে অবাস্তব একটা চিন্তা, এটা অবাস্তব চিন্তা। একটা মানুষ যখন নাপাক হয় তখন তার হাতের আঙ্গুলটুকু নাপাক আর বাকি শরীর পাক পবিত্র, এটা হয় না। নাপাক যখন হয় আপাদমস্তকই হয়, ওটা দিয়ে আর কিছু হয় না। যাই হোক, আমরা সব অনেক ডিবেট হবে নিশ্চয়ই এইসব বিষয় নিয়ে যারা রাজনীতি করেন অনেকে। বিদেশে আমি একটু অন্য প্রসঙ্গে খুব ছোট্ট করে জেনে নিতে চাই, আপনার নিজেরও কিছু সোশ্যাল ওয়ার্ক আপনি করেন এবং জাতীয় পার্টিতেই আপনি কিছুদিন জাতীয় পার্টির হিসেবে রাজনীতিও করেছেন। রাজনীতি নিয়ে আপনার কোনো উচ্চাকাঙ্ক্ষা, মানে আপনি রাজনীতি করবেন এরকম কিছু ভেবেছেন কিনা? একসময় আপনার এইসব আলোচনাও আমরা করেছি, অনেক সময় রিপোর্টেও আপনাকে আমরা দেখেছি, আপনি কথাও বলেছেন বিভিন্ন গণমাধ্যমে। রাজনীতি নিয়ে আপনার কোনো ভাবনা আছে কিনা? রাজনীতি করার কথা আমি বলছি না। যেমন আমি
কাজটার কথা বলছি, আমি সোশ্যাল ওয়ার্ক হিসেবে কাজ করতাম আর কি। সো যেহেতু আমি তখন একটা ইয়াং লিডার হিসেবে, আপকামিং লিডার কামিং আপ অ্যাজ হিজ ওয়াইফ, তো আমি সব সমস্ত রকমের ফ্যাসিলিটিস তখন উপভোগ করেছি, তখন আমি পেয়েছি। তো আমার জন্য অনেক সহজ হয়েছিল কাজ, কিন্তু পলিটিক্সটা আমি বুঝতাম না। আমি কাজটা বুঝতাম, পলিটিক্সটা নিশ্চয়ই আমি ট্রিক্স গুলো আমি বুঝতাম না। তা না হলে, আমি যদি বুঝতাম তাহলে নিশ্চয়ই আমাকে জেল, জুলুম, হয়রানি, মোবাইল চোর স্বীকৃতি দেওয়া, এগুলো তাই না, তারপর রিমান্ডে নিয়ে অত্যাচার করে, এগুলো কিছুই হতো না নিশ্চয়ই, যদি আমি রাজনীতিটা বুঝতাম। তখন তো তাহলে আমিও রাজনীতি করতে পারতাম। তো আমি মনে করি যে রাজনীতির বাইরেও অনেক ধন্যবাদ বিদিশা, আমাদের সঙ্গে দূর থেকে আপনি কানেক্ট হয়েছেন। এই অনুষ্ঠানে আমরা আরো হয়তো লম্বা আলাপ করা যেত, হাতে সময় একদমই কম। মাসুদ কামাল শেষ মন্তব্য করবেন, আর আমাদের দুদিনের আয়োজনটাও আমরা শেষ করব। দর্শক সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়ে শেষে তো অবশ্যই একটি গান শুনবো। অনেক রাজনীতি নিয়ে আমরা একটু কেমন এক্সস্টেড হয়ে গেছি, একটা ভালো গান তো অবশ্যই শুনতে হবে। মাসুদ কামালের জন্য, বিদিশার জন্য আমরা একটা গান বাজাবো। আপনি শেষ মন্তব্য যদি। না, শেষ মন্তব্য দুটো। একটা হলো, আমি আপনাদের এই মানে অনুষ্ঠানটা গত দুদিন ধরে আমি আসলে দেখছিলাম, আমার কাছে মনে হয়েছে এটা একটা অভিনব আয়োজন। আপনাদের ভালো মন্দ দর্শকরা বিচার করবেন, বাট এটা খুবই অভিনব একটা আয়োজন। এবং আমার কাছে ব্যক্তিগতভাবে বেশ কিছু বিষয় ভালো লেগেছে। এবং গতকালকে আপনি একটা বাচ্চা মেয়েকে নিয়ে আসছিলেন, অসাধারণ একটা সে চিঠি পড়েছে, আমার তো চোখে পানি এসে গেছে, এটা খুব ভালো লেগেছে। তো এই আয়োজনটা ভালো। আর আজকের যে আয়োজনটা যেটা বললেন, সেটাও আমি মনে করি যে আমরা যারা সাংবাদিকতা করি, তাদের সবারই উচিত হবে এই ধরনের ব্যক্তিগত চিঠিপত্র যখন কোনো রাজনীতিবিদের পাওয়া যায়, সেটা কিন্তু একটা দলিল। আসলে চিঠির সবকিছু নিয়েই তো আলোচনা করছি, চিঠির গুরুত্ব এবং একজন রাজনীতিবিদের ব্যক্তিগত চিঠি একটা দেশের রাজনীতি। আমি কিন্তু ওই কথাটাই বলছি। দেখেন, বিদেশের সঙ্গে কিন্তু এর সাথে অনেকগুলো এসএমএস বিনিময় হয়েছে, সেগুলি কিন্তু কিছুই নেই, এই চিঠিগুলি আছে। এবং যে চিঠিগুলি দিয়ে কিন্তু এখন আপনারা একটা অনুষ্ঠান করতে পারছেন, এবং পরবর্তীতে যারা এর সাথে নিয়ে গবেষণা করবেন, এই চিঠিগুলি পাবেন, ওই এসএমএসগুলি পাবেন। গবেষণা করবেন তারাও, রাজনীতি যারা করবেন, রাজনীতি যারা বুঝতে চাইবেন আরো ভালো করে, তারাও বুঝবেন যে এই দেশে একসময় কি রাজনীতি চলতো, কাদের রাজনীতি চলতো, সেটা এই চিঠিগুলি পাবে। কিন্তু এসএমএসগুলো কিন্তু হারিয়ে গেছে। আচ্ছা, যাই হোক, সে কারণেই ডাক বিভাগ হয়তো বলেন যে চিঠি লিখুন, ইহা স্থায়ী। আমি জানি না যতটুকু চিঠির যেটুকু ছিটেফোঁটা যাও আছে, যাও আমরা খুঁজে পেয়েছি, সেখান থেকে আমরা আমাদের সেই নস্টালজিয়া, হারানো চিঠির যে অনুভব, সেটাই খোঁজবার চেষ্টা করেছি। সেই দুদিনের এই আয়োজনে আমরা কতটুকু কি তুলতে পারলাম জানি না, কিন্তু ভবিষ্যতে নিশ্চয়ই আরো কিছু নিয়ে হাজির হব। এই আমাদের হাত থেকে চলে যাওয়া, মন থেকে চলে যাওয়া, বা আমাদের অভ্যাস থেকে চলে যাওয়া হাতে লেখা চিঠি বা পোস্ট করা চিঠি, বা একটা খামে ভরা, নীল খামে ভরা শুকনো গোলাপ অথবা কিছু লাইন, সেই সব চিঠির অনুভব নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। তবে যেতে যেতে একটা গান, আমি তোমারই তোমারই নাম গাই। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। ভালোবাসা করে আশা তোমার অতলে জল, শীতল করবে মরুভূমি। ভালোবাসা করে আশা তোমার অতলে জল, শীতল করবে মরুভূমি। জলে কেন ডাঙায় আমি ডুবতেও রাজি, জলে কেন ডাঙায় আমি ডুবতেও রাজি আছি, যদি ভাসিয়ে তোলো তুমি। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। তুমি এসো ফসলের ডাকে বটের চুরির ফাঁকে, আর এসো স্বপ্নভূমি। তুমি এসো ফসলের ডাকে বটের চুরির ফাঁকে, আর এসো স্বপ্নভূমি। এই স্বপ্ন তো
একা